ইদানিংকালে আমরা দেখছি যে অভিনেত্রীদের রাজনীতিতে প্রবেশ এবং এই যে বিভিন্ন নির্বাচনেও তাদের অংশগ্রহণ, কিভাবে দেখছেন অভিনেত্রীদের প্রবেশ করা? এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা অভিযোগ শুনতে পাই যে অভিনেত্রীরা এই নির্বাচনে তো দাঁড়াচ্ছেন, জিতেও যাচ্ছেন, কিন্তু নির্বাচনের পর ভোট হয়ে যাওয়ার পর তাদেরকে আর সেভাবে এলাকায় দেখা যায় না, মানুষের পাশে দেখা যায় না। হেমা মালিনী তো দাঁড়িয়েছেন, স্মৃতি ইরানি দাঁড়িয়েছেন, তারা কাজ করেন, তারা পার্লামেন্টে বলেন, হ্যাঁ, তারা নিজেদের কাজটা এত সুন্দরভাবে করেন, সুচারু, এবং কখনো মুখ দিয়ে কোনো অশ্রাব্য কটু ভাষা বেরোয় না। তা এই ডিফারেন্স, হ্যাঁ, তো আমি বলবো প্যারেন্টাল গাইডেন্স ইজ অলসো ভেরি নেসেসারি। হ্যাঁ, মানে এই ধরনের কথাবার্তা যে বলে, সায়ন্তিকা দাঁড়ালো বরানগরে, তো যাই হোক, সেখানে সজল আছে, সজল হচ্ছে একেবারে হাট্টা কাট্টা পলিটিশিয়ান, হ্যাঁ, আর খুব মানে তন্দুরস্ত, এইরকম পলিটিশিয়ানের এগেনস্টে ও দাঁড়ালো, একটু ওর পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ালো। কিন্তু আমি বাবা হাত জোর করে বলছি, তোমরা অনেক জুনিয়র, ভুলভাল কথা বলো না। হ্যাঁ, আমাদের মানে এবার আর্টিস্ট ক্ল্যান, আমাদের তো একটা জাত আছে না, আমাদেরকে মঞ্চ দেয়, আমাদের ছবি করে রেখে দেয়, মানে প্রায় ঠাকুরের আসনে বসানো, সেইটা মানে ব্যালকনিটা ফাঁকা হলে মানে ড্রেস সার্কেল পুরো ফাঁকা, সব যে ধরনের কথা বলছে, মানে আমার ভাবতে খারাপ লাগছে। মানে এই ধরনের কথা আবার বলবে, আবার এই যে গেল, আবার ভুলভাল কথা বলবে। হ্যাঁ, অনেক কথা বলেছে, অনেক বাজে বাজে কথা বলেছে, যাই হোক, তো সেই সব কথাগুলো একটু বন্ধ করতে হবে। হ্যাঁ বাবা, তারপরে ডু হোয়াট এভার, তুমি তোমার মতাদর্শে তোমাদের কথাবার্তা বলবে, কিন্তু ভুলভাল কথা বললে কি হয়, আর্টিস্ট জাতের একটা, মানে কেউ যেন না বলে আর্টিস্ট জাতের কলঙ্ক, এগুলো বলো না। আর শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে আর কোনো অ্যাডভাইস দিতে চাইবেন? অভিনেত্রী এবং রাজনীতিবিদ, আপনিও তো পাশাপাশি বয়সের দিক থেকেও অভিজ্ঞ এবং সিনিয়র, শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে যদিও অন্য দলের, ভিন্ন দলের, কোনো অ্যাডভাইস দিতে চাইবেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের শিখিয়ে পড়িয়ে নিশ্চয়ই পাঠানো হয় যে কি বলতে হয়, কিন্তু ভুলভাল কথা বলো না। হ্যাঁ, আর্টিস্টদের তো আমাদের একটা জাত আছে। হ্যাঁ, আমরা সেই সুচিত্রা সেনের জাত, ছবি বিশ্বাসের জাত, তার আগে অনেক বড় বড় মানুষ, সেই তাদের যা, উত্তম কুমারের দেশের লোক আমরা। হ্যাঁ, ভানু জেঠুর দেশের লোক, ভানু জেঠুর খুব সুন্দর বাঙাল বলতেন, কিন্তু যা ইংরেজি বলতেন, একটা সাহেবদের মতো ইংরেজি বলতেন। ইংরেজিতে তার বই উনি আমাকে দিয়েছেন, ওনার সাথে আমি দীর্ঘদিন স্টেজে অভিনয় করেছি। তা একটা জিনিস উনি বারবার বলতেন যে, কি বাংলা ভাষায় বলতেন যে, মানে আর্টিস্টদের, শিল্পীকে দেখে যেন না মনে করে যে ব্যালকানিটা ফাঁকা। হ্যাঁ, তো ব্যালকানিটা ফাঁকা যেন না মনে করে মানুষ, এইটা করবে না বাবা। আর তোমায় তো সজলের এগেনস্টে, এবার সজলের সম্পর্কে কোনো কথা বলো, তুমি তোমার পলিসি, তুমি তোমার কী করতে চাও সেই সব বলো। হ্যাঁ, কিন্তু ওই সবগুলো বলো না। দেখো, আমি তো শেখাবার লোক নই, তোমার সুপ্রিমো আছে, শিখিয়ে দেওয়ার লোক আছে, তুমি অলরেডি অনেক বাজে বাজে কথা বলেছো, তো সেগুলো ফিরিয়ে নাও। হ্যাঁ, একদম লোকের সামনে বলবে দুঃখিত, যা বলেছো দুঃখিত। হ্যাঁ, আর সজল বাবুর এগেনস্টে দাঁড়ানো, এটা একটা কঠিন ব্যাপার, কিন্তু কঠিন ব্যাপার। এবার যাই হোক, তাপস রায়ের এগেনস্টে একবার তো হারানোর জন্য পাঠিয়েছিল, তা আরেকবার হারানোর জন্য পাঠাচ্ছে। তোমার সাথে কি ওদের কোনো গোলমাল আছে নাকি বাবা? আমি জানি না। আচ্ছা, বরাহনগর তো এতদিন তৃণমূলের দখলে ছিল, যদিও সেই বিধানসভার বিধায়ক তাপস রায়, তিনি বিজেপিতে চলে এসেছেন এবং লোকসভার প্রার্থীও হয়েছেন। কি মনে হচ্ছে বিজেপির জন্য লড়াই কতটা কঠিন হবে? কারণ তৃণমূলের দখলে এতদিন ছিল সেই বিধানসভা। তৃণমূলের দখলে এখন আর কিছু নেই, এমনকি ডায়মন্ড হারবারও নেই, কোনোটাই দখলে নেই। ওই এত চুরি, এত মানে এটা চৌর্য সাম্রাজ্য। আমাদের এক্স জাস্টিস গাঙ্গুলিদা তো বলেই দিয়েছেন যে এটা একদম, এটা চৌর্য সাম্রাজ্য, লোকে বুঝতে পেরে গেছে, এমনকি মুসলমান ভাই বোনেরাও ভীষণ বিরক্ত হয়েছে। সুতরাং এই করে কোনো লাভ নেই, মানে তো হারবেই। এবং মানে আরেকটা কথা, তাপসবাবু যে বেরিয়ে এলেন, কি প্রচণ্ড গোলমালের মধ্যে উনি বেরিয়ে এসেছেন, সেটা তো তাপসবাবু বেরিয়ে এলেন, সেটাই তো একমাত্র, ওটাই উত্তর, যে তাপসবাবু বেরিয়ে এলেন কেন বেরিয়ে এলেন।
সেইটা একটা তৃণমূলের মানুষ বেরিয়ে এলেন, সেখানে আরেকটা তৃণমূলে তাকে হারানোর জন্য পাঠানো হলো। মেয়েটি কতটা লেখাপড়া করেছে জানি না, তবে আইকিউ লেভেলটা নিশ্চয়ই কম, তা নাহলে এই জায়গাটা সে হ্যাঁ বলবেই বা কেন? আর যদি খুব লালায়িত হয় আমি ক্ষমতা চাই ক্ষমতা চাই ক্ষমতা চাই, তাহলে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় নাম না বেরোনোর পর অভিমানী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে কিন্তু সংবাদ শিরোনাম একেবারে ভরে গিয়েছিল। তারপরে বরহানগরের উপনির্বাচনের প্রার্থী করা হলো। কি মনে হচ্ছে এই অভিমানের পর দল? সান্ত্বনা পুরস্কার ঠিক আছে, থাক থাক থাক, এই নিয়ে আমি আর কোনো কথা বলবো না, কারণ অলরেডি অনেক বাজে বাজে কথা বলেছে। ইস, মানে দেখো, আমি একটা কথা বলছি, আজকে তোমাদের মুখ্যমন্ত্রী করেছে, একটা কার্টুন করেছে, অম্বিকেশ তাকে বহুদিন ধরে 7-8 বছর ধরে ওর পেছনে মামলা করেছে, তাকে জেলে ভরেছে। তাহলে এবার তুমি বলো ভাই সায়ন্তিকা, তুমি বলো যে এই যে তোমার সুপ্রিমো এরকম একটা তোমাদের অফিসিয়াল সাইটে উনি হাওয়াই চটি দিয়ে লাথি মেরে ল্যাডারটা ফেলে দিচ্ছে, যে ল্যাডারে আমাদের প্রধানমন্ত্রী দাদা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দাদা এবং তার পেছনে আরও সমস্ত লিডার্স যারা রয়েছেন, আমি এক্ষুনি ভুলে যাচ্ছি কার্টুনটা, এত খারাপ লেগেছে, এত অভব্যতা। তো সেই অভব্য দলে তুমি আবার একটা পার্ট নিতে গেলে, হ্যাঁ, মানে ওদের মোরালিটির দিক থেকে একদম ফ্লপ ছবি, তোমাদের ফ্লপ ছবিতে পাঠ করবার জন্য তুমি গেলে তো ফ্লপ, এবং তোমাকে তো একবার ফ্লপ করিয়ে দিয়েছে, আরেকবার ফ্লপ করাবে, তো where do you stand সেটা তো একটু ভাবতে হবে, তাই না? সিনেমার দিক থেকেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার ফ্লপের দিকে গিয়েছে, ফ্লপ হয়ে গিয়েছে, এবং রাজনীতিতেও ফ্লপ হতে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ গেছে, একবার তো ফ্লপ হলোই তো। মর্নিং শোজ দ্য ডে ওটা কি তাপসবাবুর জায়গা বলে কি বিরাট একেবারে তৃণমূল হই হই করে ওখানে জিতবে তোমরা ভাবছো? ছেড়ে দিল কেন লোকটা, সেটা তো তাকে আগে বিচার করতে হবে, যে তৃণমূলের লোকটা ছেড়ে দিল কেন, কিসের জন্য? ওটা হিট শো নাকি ফ্লপ শো? আমরা ইদানিংকালে যে বিষয়টা বলছিলাম যে অভিনেতাদের রাজনীতিতে প্রবেশ, লোকসভা নির্বাচনেও দেখা যাচ্ছে, সেটা বিজেপি হোক বা তৃণমূল, প্রত্যেক দলেই এই অভিনেতাদের প্রার্থী করা হয়েছে। হুগলিতে যদি বলি একদম অভিনেত্রী ভার্সেস অভিনেত্রী লড়াই, রচনা ব্যানার্জি তৃণমূলের, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় তিনি বিজেপিতে, তিনি ইতিমধ্যে ওখানকার বিদায়ী সাংসদ। কি মনে হচ্ছে লড়াইটা? একদম হাড্ডাহাড্ডি লড়াই ইতিমধ্যেই বলছে হুগলিতে সবাই। আমি অত বলবো না যে হাড্ডাহাড্ডি নয়, কিছুই না, কিন্তু লকেট সিনেমা থেকে এসেছে বটে, কিন্তু আমি ওর কঠোর পরিশ্রম দেখেছি, কঠোর পরিশ্রম, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, মানে চিন্তা করতে পারবে না, শাড়িটা কোনো ক্রমে ঘেমে ভিজে গেছে, আমি বলছি তোমার ব্লাউজটা কিন্তু ভিজে গেছে, মানে ঠিক আছে আমি গায়ে ঢাকা দিয়ে নিচ্ছি, মানে ওর কাছে নিজের পরিশ্রমটা কোনো ফ্যাক্টরি না, এবং কীভাবে বলছে শুধু মানুষের যাতে উপকার হয়, মানুষের যাতে ভালো হয়, ও মানুষের কথাই চিন্তা করেছে, এবং সিনেমাটা করেনি। এই যে রচনা ওই জিয়ের কাজটা ট্যাঁকে রেখে দিয়েছে, ট্যাঁকে এটাও গুঁজবো ওটাও গুঁজবো, ট্যাঙ্ক তো ভর্তি হয়ে যাবে, তাই না? তারপরে উল্টোপাল্টা কথা বলবো, অ্যান্ড ইউ এক্সপেক্ট যে সবাই তোমাকে ভোট দিচ্ছে। বলেছেন যে তাকে যদি জেতানো হয় হুগলির মহিলাদের আগে দিদি নাম্বার 1-এ ডাকা হবে। না, কী লাভ? হুগলির মহিলারা তোমরা ধরো দিদি নাম্বার, দিদি নাম্বার 1-এ থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন, কিন্তু যাই হোক, সে নিশ্চয়ই মমতা ব্যানার্জি বলে দিয়েছে রাই ওকে কিন্তু রাখতে হবে, মানে সবাইকে বলেছে তোমরা তোমাদের কাজ করো, সে দেব হোক শতাব্দী হোক, মানে শতাব্দী এখন কাজ করে না, কিন্তু আগে আমি নিজে দেখেছি তাপস এবং শতাব্দী তারা যাত্রা করছে, দিন রাত এক করে যাত্রা হতো না আগে, তো তারা দুজনেই তখন সাংসদ এবং যাত্রা করে যাচ্ছে, মানে এটা দিদি বলেন যে আমি তো গুন্ডা বাহিনী নিয়ে সমস্ত কন্ট্রোল করব, তোমরা যে পপুলার সেটা আমি কাজ করেছি। তো আগে বলেছেন মঞ্চ থেকে যে হলে টিকিট কেটে দেখতে হয়, এখানে আমাকে ফ্রি দেখতে পাচ্ছে। হ্যাঁ, এটা তো বলছে, মানে বলছেন ও একজন বলেছে হুগলির লোক লাকি, আপনারা দেখছেন আমাকে লাকি, আমাকে পেয়েছেন। একজন বলেছে যে আমাকে টিকিট দিয়ে পয়সা দিয়ে টিকিট কাটতে হয়। আরে এইটা হচ্ছে সব থেকে কঠিন, রাজনীতি হচ্ছে সব থেকে কঠিন মাঠ, সব থেকে কঠিন মাঠ। অমিতাভ বচ্চন পর্যন্ত পেরে ওঠেনি গো,
হ্যাঁ, আর এই আর সব থেকে গ্ল্যামারাসও, কারণ আমি লক্ষ্য করছি মানে আমি সেন্ট্রালের যে সমস্ত লিডার্সদের দেখলাম এবং কথা বললাম, আই জাস্ট আই এম ফ্লোরড। মানে একদম সেন্টলি আমাদের প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলেছেন, মানে আমার পরিবারের কথা জিজ্ঞেস করছেন, কি ভালো মানুষটা, যে আমি আমার নেশনের জন্য কি করতে পারি। অ্যান্ড মানে উনি আমার সম্পর্কে সমস্তটা জেনেছেন, তারপরে আমার সাথে কথা বলছেন। মানে আমার এত ভালো লাগলো, মানে প্রত্যেকটা মানুষ এত সো ওয়েল ইনফর্মড। 150 কোটি মানুষের খবর ওনার কাছে আছে, 150 কোটি মানুষের, আর সেই মানুষকে কার্টুন করছে, হ্যাঁ, ল্যাডারে করে ওনার হাওয়ায় চটি দিয়ে, এর একটা ফল আছে। মানে উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স। এবার এল্ডার্সরা এল্ডারলি যদি কাজ করে তবে তো আমরা এই যে যেমন মুখ্যমন্ত্রীকে আমরা কিছুতেই এখন শ্রদ্ধা করতে পারছি না, কিন্তু আমি মানে কিছুদিন আগে পর্যন্ত এই ভদ্রমহিলার অফুরন্ত এনার্জি এবং মানে ওর স্ট্রাগল, আমি কিন্তু ওনাকে, আমি ওনার দলকে এতটুকু সমর্থন নেই, আমি নেই, কিন্তু উনি কিন্তু কাজটা কীভাবে করে গেছেন নিজের ওই পজিশনে আনবার জন্য। এবং দেখো ওদের কালীঘাটে 45টা না কটা, 35 না 45টা প্লট আছে, একবারও বলে না আমাদের যে না এটা আমাদের নয়। আমরা বারবার করে বলি এই প্লটগুলো আপনারা লোকের জিনিস নিয়ে নিয়েছেন। সে লোক তো বলেইছে, আমাদের কালীঘাটের লোক জানো আমাদের সব নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ভয় দেখিয়ে এ করে ও করে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যে প্রসঙ্গে আমি ছিলাম, যে তোমরা হুগলিতে অভিনেত্রীদের লড়াই, আমি লকেটকে দেখেছি কি প্রচণ্ড পরিশ্রম করতে পারে। আমি ওর সঙ্গে ওর প্রচারেও আমি ছিলাম, এবং আমি দেখেছি এই যে রচনা, যাকে মানুষ ভাবতো যে প্রচণ্ড একটা মেয়েদের, এটা তো ও যে এপিসোডগুলো করে সেইটার প্রত্যেকটা এপিসোডের থিম্যাটিক প্ল্যানস থাকে। থিমটা কি না, মেয়েদের নিয়ে কাজ করো, মেয়েদের এই 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 আমার স্ক্রিপ্ট, তুমি এই জন্য কাজ করো, এবং তার জন্য সে যথেষ্ট টাকা পায়, যথেষ্ট পারিশ্রমিক পায়। তো যাই হোক, সেটা তো চ্যানেল বলেছে। এবার নিজে যেগুলো বলছে সেগুলো সব অপ্রাসঙ্গিক, হাস্যকর, এবং মনে হচ্ছে তার মাথায় কোনো বুদ্ধি নেই। ব্যালকনি ফাঁকা হলে সেই ব্যালকনির দিকে মানুষ আর তাকাবে না? আসল বুদ্ধিটাই তো আসল, না? বুদ্ধিটা একেবারে নেই। আর আমাদের নরেন্দ্র মোদী দাদা বলি আমি এখন, কারণ উনি বলেছেন, উনি যে এসেছিলেন 8 মার্চের আগে আমাদের অ্যাড্রেস করবার জন্য মেয়েদের, উনি পরিষ্কার করে বলেছেন বাংলার প্রত্যেকটি মা বোন আমার পরিবার। সেই জন্য বলেছে আমাদের দাদা এবার সত্যিকারের দাদাগিরি করতে হবে, দাদাগিরি করে এইখানকার দাদাগিরিটা খতম করো। দাদাগিরি কি? মানবতার জন্যে দাদাগিরি। এখন তো মুখের ভালো করতে গেলে এত মার খেতে হচ্ছে, ভালো বলতে গেলে এত গালাগাল খেতে হচ্ছে। আমি ভাবি, where do we stand? এখন কোথায় আছি আমরা? এটা তো মহা মুশকিল। মানে এইরকম করলে তো আর এরকম করলে আমরা বিহারের চেয়েও বিহার এরকম খারাপ ছিল, বিহারের চেয়েও খারাপ। চতুর্দিকে এতগুলো জায়গায় ইলেকশন হচ্ছে, কই মারামারি, খুনোখুনি, জাস্ট ইম্যাজিন। আর সেখানে লকেটের কাছে রচনা, মানে কি বলবো, ওকে শিখতে হবে কি চাই হুগলির, সেটা তো ওকে জানতে হবে। ও বলছে ফুচকা খাচ্ছে, দই বলে গরুর রচনা করে দিল। এবার পার্লামেন্টে গিয়ে কি ওখানে ঘাস ফলাবে এবং সেগুলো খাবে, গরু আনাবে? এই তো মহা মুশকিল। যেভাবে এই যে মানুষের দুয়ারে গিয়ে পাত পেরে দুপুরের খাবার খাওয়া, দইয়ের ব্যাপারে যেটা আপনি বলছিলেন, দইয়ের প্রশংসাও করেছেন, এবং সাম্প্রতিক ঘটনা ঘুগনিও খেয়েছেন দেখা গেছে। এই যে মানুষের মধ্যে মিশে গিয়ে এই যে একটা বলা যে আমি তোমাদেরই লোক, কি মনে হচ্ছে মানুষের মনে কি প্রভাব পড়বে না? রচনা ব্যানার্জিকে নিয়ে আবেগে মানুষ ভোটটা দেবে না রচনা ব্যানার্জিকে? কি মনে হয়? মানুষ চায় তার পেটের ভাত, মানুষ চায় তার পরিবারের চাকরি, মানুষ চায় তার বাচ্চার পড়াশোনা, মানুষ চায় একটা আবাস, মানুষ চায় তাদের জব কার্ডস, মানে চাকরিটা যাতে থাকে। অনেক নানা ধরনের কাজ আছে। মানুষ চায় এখানে থাকতে, পরিযায়ী শ্রমিক না হয়ে যেতে।
মানুষ সেটা চায়। মানুষ চায় না যে আমার সঙ্গে বসে ঘুগনি খেলো একদিনের, কিংবা ওই ওই কোথায় বলছে, কোথায় দিদি নাম্বার 1-এ এপিসোড করলো, কী হবে? ওই মানুষগুলোকে আর মনে রাখবে? ওই মানুষগুলো কারা? সে বউরা যারা আসবেন তাদের তো একদিন দেখবে, সেটাই তাদের জীবনের পরম আনন্দ। পেটে খাবার নেই, কোনো কমফর্ট নেই। আপনাদের বাড়ির চাকরিগুলো 5.5 লক্ষ জব অবলুপ্ত করে আপনাদের 500 টাকা করে ভিক্ষা দেওয়া হচ্ছে, এখন 1000 টাকা হয়ে গেছে। তাদের বলা হয় তোমার বউরা, তোমাদের বরেরা তোমাদের টাকা দেয়, এই দেখো আমি দিচ্ছি। তখন আপনাদের বলা উচিত ছিল আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের দাদাদের চাকরিগুলো যে আপনি অবলুপ্ত করলেন, ধ্বংস করলেন, সেগুলো দাও। 500 টাকা এতদিন ধরে 500 টাকা তোমার বাড়ির পরিবারের লোক যদি কাজ করতো, মিনিমাল 25-30 হাজার টাকা রোজগার করতো। ওই 500 টাকা কি? আমরা কি কুকুর? এইভাবে টাকা ছুড়ে দিচ্ছে 500 টাকা, ছি। আর তার জন্য দিনের পর দিন আমি লক্ষ্মীর ভাণ্ডার করি, আমি কন্যাশ্রী করি, আমি সাইকেলগুলো সব ওই একটু পরেই ভেঙে যায়। কোথা থেকে সব নিজেদেরই লোকজনদের দিয়ে সাইকেল বানিয়েছে। হঠাৎ বলে নীল সাদা করে দেবো, আমি আর নাম বলতে চাই না, তাদেরই কোম্পানির নীল সাদা আসছে, তারা ফুলে ফেপে উঠছে। এইসব কি হচ্ছে? আমাদের নদীর, আমাদের ইকোলজি ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে, আমাদের পাথর চুরি করছে, নদীর বালি চুরি করছে, আমাদের মহিলাদের ইজ্জত লুট করছে। লুঠের সাম্রাজ্য এখানে। আমি বলছি আপনাদের, যারা এই তোমাদের এটার কি নাম, হাউ মানে কি করে এরা থাকে, কি করে এরা আবার ভোট পাবে। আমি হাউয়ের সমস্ত দর্শকদের যারা দেখছেন তাদের বলছি, সঙ্গীতা আগে অন্য চ্যানেলে ছিল, এখন হাউয়ে এসেছে, সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। তো আমি বলছি যে আপনারা ভাবুন, 543টা সিটস লোকসভায়, এখানে তৃণমূলের ধরুন 42টা সিট, আর বাইরে 3টে সিট, এই 45টা সিটের ওদের জোর। 45টা সিট নিয়ে কী হবে? আমাদের মোদি দাদা তো 400 পার করবে, তাই না? ধরুন 45টা সিট, তো এবার 400 পার হয়ে গেল, দে আর নাথিং। তাই একেবারেই টিএমসিকে ভোট দেবেন না, এই নোংরা রাজনীতি করা মানুষগুলোকে ভোট দেবেন না। এদের মধ্যেও কিন্তু ভালো লোক যে নেই তা নয়, ভালো লোকগুলো আছে, তারা চিৎকার করছে ওয়াই আর উই হিয়ার, এবং তারা লজ্জায় বিজেপিতেও আসতে পারছে না, অন্য জায়গাও যেতে পারছে না। তারা তো বিভিন্ন জায়গা থেকে এসেছিল, কিন্তু বহু লোক বিজেপিতে এসে গেছে, এবং মানে কত বলবো আর, মানে বলেছে আমরা ওইখানে আছি কিন্তু ভোটটা দেবো পদ্ম ফুলে, একদম পরিষ্কার করে। প্রশ্ন কিন্তু বিজেপির দিকেও আসছে, সাধারণ মানুষের মনেও। 38টা সিটে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, কিন্তু বাকি 4টা সিটে এখনও কেন করছে না? বিশেষ করে যে ডায়মন্ড হারবারের দিকে সবার নজর, ডায়মন্ড হারবারে কে লড়বে বিজেপির, ডায়মন্ড হারবার, আসানসোল, এই সকল গুরুত্বপূর্ণ সিটগুলো কেন এখনও ঘোষণা করতে পারছে না? যোগ্য প্রার্থীর অভাব বিজেপিতে। একটা কথা বলি, আপনাদের বলি, এটাতে তুমি সকলের হয়ে প্রশ্নটা করলে, একটা কথা বলি। আজকে আমাদের পার্টি অফিসে মিটিং ছিল, হ্যাঁ, এটা না খুব রেজিমেন্টেড গ্রুপ, দুম করে এই যা তুই নাচতে চলে যা, এই যা তুই দাঁড়িয়ে যা, এই তুই আমরা এই চ, এটা এখানে সেই একটা হয় না। ভীষণ ডিসিপ্লিন, ভীষণ রেজিমেন্টেড। আমাদের যা যা কাজ দেওয়া হয়েছে পরিষ্কার করে, আপনি এইটুকুন করবেন, দ্যাটস ইট। সবাই মিলে যদি নিজেদের স্পেসটা ঠিকঠাক করে করতে পারি, ব্যাস এইটা। এবার কে টিকিট পেলো না টিকিট পেলো এটা নিয়ে আমি তো 24/7 সোলজার। আমি ছোটোবেলা থেকেই যখন যেটা করেছি না, 24/7। আমি 23 বছর যাত্রা করেছি 24/7। আমি তার আগে থিয়েটার করেছি 12 বছর 24/7। আমি অন্যদের পার্টও মুখস্থ রেখেছি, যাতে ও যদি না বলে আমি যাতে ওর পার্টটা ধরে নিতে পারি। এবং 24/7 আমি ঘুমাতামও যখন, তখন আমি পার্টগুলো আওড়াতাম, অন্যদের পার্টও আমি আওড়াতাম। হোয়াট এভার ইউ ডু, ওই আমি এইটুকুন করলাম, এখানে একটু শো করলাম, একটু এটা করলাম, একটু ওটা করলাম, ওইটা করতে আর একটু এইরকম দৈনন্দিন জীবনে। আর যাই হোক, পলিটিক্সটা হয় না, এখানে 24/7 সময় দিতে হয়, একদম 24/7। তোমার প্রশ্নটা কি ছিল?
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এবার বিজেপির প্রার্থী তালিকা, এটা খুব রেজিমেন্টেড গ্রুপ, খুব রেজিমেন্টেড। এটা শুধু একজন আমি বলে দিলাম এই চল কাল থেকে কিন্তু তুই দাঁড়িয়ে গেলি, না 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 না, 150 কোটির মাথায় যারা আছেন তারা প্রত্যেকটা খবর রাখে, এবং সে একে বলছে, সে তাকে বলছে, সে একে বলছে, সবাইকে রেজিমেন্টেড। ওপিনিয়নটা আমার ঠিক হবে তো, এই ওপিনিয়নটা আমার ঠিক হবে তো, তারপর তোরা ওপাইন করেন। এত সোজা নয়। এই 4টে সিট নিশ্চয়ই ইম্পর্ট্যান্ট, কিন্তু তোমরা রেজাল্টটা দেখে নেবে। সুতরাং যারা দাঁড়াচ্ছেন সেটা দুম করে এ বলে দিল, ও বলে দিল, এই কে রে, এই 10টা লোক বসে আছে, হ্যাঁ মনে হচ্ছে তুই ভালো, যা না। এই ডিসিপ্লিন, এই শৃঙ্খলা, এই রেজিমেন্টেশন আমার মনে হয় যে কোনো দলে থাকলে সেই দল অনেক দূর যেতে পারে। সেই দল 150 কোটির মাথায় বসবে, সেই দলকে সারা বিশ্ব বন্দনা করবে, নন্দিত করবে।